নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আমার চ্যানেলে আরও একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওটায় রাসযাত্রা কিভাবে পালন করেছি, কি কি প্রস্তুতি নিয়েছিলাম রাসযাত্রার জন্য, কিংবা কোথা থেকেই বা রাসযাত্রার জন্য কি কি কিনলাম, এই সমগ্র ভিডিওটা থাকবে তোমাদের জন্য। আর কিভাবে রাসযাত্রা পালন করেছি সেটা এই একই ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব। যাকগে, রাসের জন্য সব থেকে প্রয়োজন যেটা, কলকাতায় বনেদি বাড়ি থেকে শুরু করে মন্দিরগুলোতেই রাসের ফুল আর পাখি লাগানো হয়, শোলার ফুল আর শোলার পাখি। তাই জন্য সেই শোলার ফুল আর শোলার পাখি কিনতে রাসের 2-3 দিন আগে চলে গেছিলাম নূতন বাজার। সেই নূতন বাজারের মধ্যেই রাস উপলক্ষে বসে শোলার ফুল, পাখি, হনুমান, কলার কাঁদি, কুমির থেকে শুরু করে আরো কত কিছু, ময়ূর, ময়ূরী, সবকিছু। আর ওই দিনকেই আমার সাথে আমার পুজোর হেল্পিং হ্যান্ড, জোগাড়ি বললেও কম বলা হয়, সে চলে গেছে সবকিছু দেখে কেনার জন্য। আর ওই দেখো বন্ধুরা, ও কিন্তু প্রত্যেকটা ফুল ভালো করে বেছে বুছে দেখে নিচ্ছে। তারপর ওইখান থেকে কতগুলো ফুল আর পাখি আমরা কিনে নিয়েছিলাম, নিয়ে সেগুলো প্যাকেট করে নিচ্ছিলাম। এই প্লাস্টিকের প্যাকেট করে এতটা নিয়েই কিন্তু আমাকে ফিরতে হবে বরানগর। নতুন বাজার থেকে বরানগর কিন্তু খুব একখানা কম রাস্তা নয়। আর ওইদিকে প্রণয় আমার পুজোর জোগাড়ি প্লাস আমার হেল্পিং হ্যান্ড প্লাস বন্ধু প্লাস ভাই অনেক কিছু, ও ময়ূরের পালক কিনে নিচ্ছিল, কারণ রাসের পরের দিনই ছিল কার্তিক পুজো। পরপর দুদিন দুখানা পুজো পড়ে গেলে আমার কিন্তু বেশ চাপই পড়ে যায়। তবে প্রণয় জানো তো বন্ধুরা, খুব ভালো জোগাড়ি। ও যখন আমাকে হেল্প করার জন্য আসে তখন সেই কাজটা আমার খুব ভালো আর সুষ্ঠুভাবে হয়ে যায়। আর বাড়িতে ফিরে রাসের ফুল আর পাখিগুলোকে সেট করে নিচ্ছিলাম। এই কাজে হেল্প করেছিল আমায় আমার ভাই। আমরা দুজনে মিলে বসে বসে ফুলদানির মধ্যে রাসের ফুলগুলোকে সেট করে নিচ্ছিলাম। আর এই ফুলগুলো তো জ্যান্ত ফুল নয়, মানে শোলার ফুল, তো তাই জন্য পাটকাঠিগুলো দিয়ে যখন এই ছোট ছোট ফুলদানিগুলোর মধ্যে ঢুকিয়ে দিচ্ছিলাম ফুলগুলো, তখন সেগুলো ঠিক করে সেট হচ্ছিল না। তাই জন্য খবরের কাগজ দিয়ে গুজে গুজে ব্যাপারটাকে সেট করেছিলাম। আর সিংহাসনের গায়েও লাগিয়ে দিয়েছিলাম রাসের এই শোলার ফুলের স্টিকগুলোকে। আর ওপরের ঠাকুর ঘরেই আমি রাসের পুজোটা করেছিলাম, তাই জন্য ওপরের ঠাকুর ঘরটা খুব সুন্দর করে রাসের ফুল, পাখি এইসব দিয়ে ধীরে ধীরে সাজিয়ে নিয়েছিলাম। আর সেই দৃশ্য এখন বন্ধুরা ভাগ করছি তোমাদের সাথে। বন্ধুরা, আমি সত্যি খুব খুশি হই যখন তোমরা সবাই মিলে আমার ভিডিওর নিচে কমেন্ট করো। ওই কমেন্টগুলোই আমার প্রাপ্তি। আমি আগেই বলি, সব ভিডিওতে এই কথাটা বলি যে তোমরা যদি আমার ভিডিওটা দেখো, কিরকম লাগছে তোমাদের নিজস্ব মতামত আমাকে একখানা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই দেখো বন্ধুরা, রাসের সাজানো উপলক্ষে কিনে নিয়েছিলাম এই সাদা কদম ফুলগুলো। আমার না খুব বাহারি কালারফুল কদম ফুল ভাল লাগে না, তাই জন্য আমি সবসময় সাদা কদমটাই কেনবার চেষ্টা করি। আর দুদিকে ঝুলিয়ে দিচ্ছিলাম আমার এই প্রদীপগুলো, কারণ রাসের দিন দেব দীপাবলিও বটে। তো যাই হোক, যেটা আমি বলছিলাম যে আমার প্রত্যেক ভিডিওতে তোমরা ভিডিও দেখার পর যেটুকু কমেন্ট করো সেইটাই কিন্তু আমার প্রাপ্তি। এই সোশ্যাল মিডিয়ায় মানে ইউটিউব প্ল্যাটফর্মে আমরা কিন্তু কেউ কাউকে চিনি না। ওই যেটুকখানি দেখার, যেটুকখানি জানার, সেইটুকু হচ্ছে আমি আমার ভিডিওতে তোমাদেরকে দেখাই, আর তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে আমায় জানাও। তাই জন্য সবাইকে বলি, কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু জানিও, আর কিরকম লাগছে ভিডিও সেইটাও জানিও। শৈবাল চক্রবর্তী, সোহম নস্কর, প্রীতম, তমতম, আকাশ মাইতি, প্রত্যেককে ধন্যবাদ যে তোমরা আমার ভিডিওটা দেখছো এবং আমায় এত ভালোবাসা দিচ্ছ। শাহানা রায়চৌধুরী, তুমি দমদম থেকে আমার ভিডিও দেখছো, এই প্রথম আমি তোমার সাথে কথা বলছি। খুব ভালো লাগলো জেনে যে তুমি আর তোমার মা দুজনেই আমার ভিডিও দেখো। এইভাবেই আমার পাশে থেকো, এইভাবে আমার সাথে থেকো। আর অবশ্যই এই ভিডিওটা যদি দেখো তাহলে আমাকে জানিও যে তোমরাও এই ভিডিওটা দেখেছো। যাকগে, মোটামুটি রাসের ফুল আর পাখি দিয়ে পুরো জায়গাটা সাজিয়ে নেওয়ার পর
রাসের দিন এই বিকাল বিকাল শুরু করেছিলাম গোবিন্দদেবের শৃঙ্গার, রাধা বিনোদের শৃঙ্গার। আর রাসের রং হলো সাদা। জানো বন্ধুরা, আমিও জানতাম না যে রাসের রং সাদা। আসলে শ্রীকৃষ্ণের প্রত্যেকটা উৎসবেরই এক একটা করে রং ইন্ডিকেট করা রয়েছে। যেমন দোলের রং লাল, ঝুলনের রং সবুজ, জন্মাষ্টমীতে গোবিন্দ পরবেন হলুদ, আর রাধাষ্টমীতে পরবেন নীল। সেরকমই রাস কিংবা যে কোনো পূর্ণিমায় গোবিন্দের বসনের রং বা ড্রেসের রং হবে সাদা। এই জিনিসটা আমি জানতাম না, আমি কয়েকদিন আগেই জেনেছি। এমনকি গোবিন্দের যে সখীরা থাকে তাদেরও পক্ষকাল হিসাবে এক এক পক্ষে এক এক রকম রং পরানোর নির্দেশ হয়েছে গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায়। এবার আমি যেহেতু বৈষ্ণব নই, সেহেতু এই জিনিসগুলো আমার ক্ষেত্রে জানার কথাও নয়, তবুও জেনেছি। তো যাই হোক, রাস পূর্ণিমায় তোমরা ভাবো বন্ধুরা, আকাশের মধ্যেও পূর্ণিমার চন্দ্র বিকশিত আর চোখের সামনেও যুগল চন্দ্র বিকশিত, সুন্দর লাগবে ব্যাপারটা। তো যাই হোক, এই সাদা জামা কাপড় যেটা এখন আমি ঠাকুরদের পরাচ্ছি, সেই সাদা জামা কাপড়টা কিন্তু আমি রাসের দিন সকালবেলা বানিয়েছিলাম। আসলে হাতে একদম সময় ছিল না। আর আমি দেখলাম আমার অফ হোয়াইট কালারের কাপড় রয়েছে, কিন্তু সাদা কালারের কোনো কাপড় নেই। তো বাড়িতে এই কেনা কিছু লেশ আর পাড় ছিল, আর সাদা রঙের এই কাপড়টাও একটুখানি ছিল, সেই সরস্বতী পুজোর সময় কিনেছিলাম। তো মা সরস্বতীর জামা কাপড় বানানোর পর একটুখানি কাপড় বেঁচেও গেছিল। তো ওই কাপড়গুলো নিয়েই আমি তাড়াতাড়ি করে চলে গেছিলাম কারখানায়। আমাদের যেই কারখানা, সেই কারখানায় চলে গেছিলাম, আর সেখানে বানিয়ে নিয়েছিলাম এই ড্রেসগুলো। একদম একটুখানি ছোট্ট ছোট্ট ঠাকুর, তো তাই ড্রেস সেলাই করতে কিংবা বানাতেও আমার বেশি সময় লাগে না। দুজনের জন্যই বানিয়েছি, তাই জন্য খুব বেশি সময় লাগেনি। কিন্তু এটা যদি সবার জন্য বানাতাম তাহলে অনেকখানি সময় চলে যেত। যাক গিয়ে, তারপর বাড়িতে এনে তাদেরকে সাজানোর পালা। রাস বিশেষ উৎসব, সাজবেও বিশেষভাবে, তাই জন্য আমি তো বেশ পাগলই হয়ে গেছি। বিশেষ উৎসবে ভগবানকে, গোবিন্দকে কি পরাবো, রাধারানীকে কি পরাবো, এইগুলো ভাবতে ভাবতে আমার বেশ বেগ পেতে হয়। তারপর মোটামুটি যা গয়না ছিল তার মধ্যেই বেছে বুছে নিয়ে এই গয়নার সেট গুলো বার করে গোবিন্দকে পরিয়ে দিয়েছিলাম। সে গয়নার সেটে ছিল হচ্ছে লরিহার, মাথায় বাঁকা চূড়া। আর রাস উপলক্ষে আমি প্রত্যেকবার এই বাঁকা চূড়াটাই পরাই। রাধারানীর দিকে বেঁকে থাকে এই চূড়াটা, কি সুন্দর লাগে দেখতে। আর উপরে ময়ূরগুচ্ছ দিয়ে বেশ করে বাঁকা চূড়াটাকে সেট করে দিয়েছিলাম। আর রাধারানীকেও সাজিয়ে দিয়েছিলাম নিজের মনের মতন করে। রাধারানীরও সাজে ছিল বিশেষত্ব, কানে দুল, গলায় হার, হাতে বাজুবন্ধ থেকে শুরু করে সবকিছু। যাক গিয়ে, মোটামুটি আমার দেব শৃঙ্গার কমপ্লিট হয়ে গেছে। আর আমি বেশ করে চারিদিকে সুন্দর করে মোমবাতি দিয়ে জায়গাটা সাজিয়ে দিয়েছিলাম। কলকাতার পুরোনো বাড়ি থেকে শুরু করে শান্তিপুর, নবদ্বীপ, সব জায়গাতেই যে পুরোনো বাড়িগুলো রয়েছে তাতে এরকম বেলজিয়াম গ্লাসের মোমবাতি জ্বালিয়ে সাজিয়ে দেওয়া হতো। আর পুরো বাড়ি এখনো অন্ধকার করে দেওয়া হয়। কিন্তু এখন তো আর সে পুরোনো কালের দিন নয়। আর আমার এই গ্লাসগুলো বেলজিয়াম গ্লাস নয়, এইগুলো আমি লাইটের মার্কেট থেকেই কিনেছি। আসলে আমি না সবসময় সত্যিটাই বলতে ভালোবাসি। আমি যদি এখন বলি এটা আমার পিতৃপুরুষের, যেটা অনেকেই বলে, জিজ্ঞাসা করলেই বলবে যে হ্যাঁ, এটা তো বহুদিন আগে আমাদের বাড়িতে ছিল, আমাদের 14 পুরুষের জিনিস, সেরকম কোনো কিছুই না। এই বেলজিয়াম গ্লাসটা আমি নিজেই কিনে এনেছিলাম। বেলজিয়াম গ্লাস না, নর্মাল গ্লাস, এগুলো আগেই বলে দিলাম। এই নর্মাল গ্লাসগুলো আমি নিজেই কিনে এনেছিলাম কলকাতার যে লাইটের মার্কেট রয়েছে সেন্ট্রালে, সেই সেন্ট্রালের লাইটের মার্কেট থেকে। তো যাই হোক, সেইগুলো দিয়েই আমি সাজিয়ে নিয়েছিলাম আমার উপরে রাসমঞ্চটা। দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটালেও দেখতে বেশ ভালোই লেগেছিল, অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর লাগছিল। আসলে আমি খুব স্বল্প জোগাড়েই সাধারণটাকে বিশেষ করার চেষ্টা করি। সমস্ত কিছু কিন্তু খুব সাধারণভাবে আমি জোগাড়জান্তি করি, কিন্তু দেখতে যাতে লাগে বিশেষের মতন সেদিকে কিন্তু আমি সবসময় সজাগ দৃষ্টি রাখি। আসলে
শুধুমাত্র দেব সেবা করলেই তো হয় না, তার জন্য সামগ্রিক লোকবল আর অর্থবলও লাগে, যার কোনোটাই পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমার নেই। তাই জন্যই অনেক বুঝে অনেক হিসাব করে তারপরেই কিন্তু ঠাকুর সাজাতে হয়। আমি সেই গল্পই সবসময় তোমাদের সাথে করি, আর এটা স্বীকার করতেও কিন্তু আমার বিন্দুমাত্র কোনো লজ্জা। বন্ধুরা, কেমন লেগেছে আজকের শৃঙ্গার সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এই নরম মোমের আলোয় যখন সুন্দরভাবে চারদিকে সাজানো থাকে তখন দেখতে কিন্তু বেশ ভাল লাগে। চুপচাপ ঠাকুরের সামনে বসে থাকতেই মনের আরাম লাগে। আর অল্প অল্প হাওয়ায় যখন এই পাশের কাকাতুয়া, টিয়া পাখি এগুলো দোলে, এদের দিকেও তাকিয়ে দেখতে বেশ ভাল লাগে। আর ওই যে তারপরে পুজোর একটু সামান্য জোগাড় করে নিয়েছিলাম। গোবিন্দ রাধারানী দুজনকেই পরিয়ে নিয়েছিলাম মালা, তার সাথে শালগ্রামজি, তার গলাতেও দিয়ে দিয়েছিলাম মালা। এই মালাগুলো আমি লোকাল মার্কেট থেকেই কিনেছি। খুচখাচ ফুলের জন্য তার ফুলঘাট যাওয়া কারোর পক্ষে সম্ভব নয়, তখন এই লোকাল মার্কেটই ভরসা। আমাদের টবিন রোড মার্কেটে যেটুকু পাওয়া যায়, যখন যা পাওয়া যায় সেরকম ভাবেই কিনে নিয়েছি, কিন্তু অনেকটাই বেশি দাম, কিছু করার নেই। এখন একটা জিনিস হিসাব করে দেখো বন্ধুরা, দুটো মালা কিনতে গিয়ে যদি আমি ফুলঘাটে যাই সেখানেও আমার বাস ভাড়া লেগে যাবে। তাই জন্য অত বেশি দামের মায়া করে লাভ নেই, এইখান থেকেই কিনে নিয়েছি। আর যেটা বলছিলাম বন্ধুরা, এই রাসের দিনই দেব দীপাবলি, তাই জন্য কালী পুজোর রাত্রেও যেরকম পুরো বাড়িটাকে সাজাই, সেরকম ওই দিনও প্রদীপ দিয়ে পুরো বাড়িটাকে সাজিয়ে দিচ্ছিলাম। দেখতে খুব সুন্দরই লাগে জানো বন্ধুরা। আর জানো তোমরা দেব দীপাবলি কেন পালন করা হয়? তার কারণ ওই দিনকে ভগবান শিব ত্রিপুরাসুরকে বধ করে ত্রিপুর ধ্বংস করেছিল। তার বিজয়োৎসব পালন করবার জন্যই রাস পূর্ণিমার রাত্রে দেব দীপাবলি পালন করা হয়। আর এই রাস পূর্ণিমার তো আলাদা মাহাত্ম্য রয়েছে। রাধা গোবিন্দকে কেন্দ্র করেই রাস উৎসবের উৎপত্তি। এই রাস উৎসবের দিন গোবিন্দ শুধু রাধারানীর নয়, সমস্ত গোপিনীদের মনের অভিলাষ পূর্ণ করেছিলেন। প্রত্যেক গোপিনী গোবিন্দকে পাওয়ার উদ্দেশ্যে পালন করেছিলেন কাত্যায়নী ব্রত। আর কাত্যায়নী ব্রত শেষে গোবিন্দ নিজে এসেছিলেন তাদের মনের অভিলাষ পূর্ণ করতে। যতজন গোপিনী ততজন কৃষ্ণ হয়ে এই রাসচক্র রচনা করেছিলেন পরমেশ্বর। ভক্ত আর ভগবানের মধ্যে কোনো বিভেদ থাকতে নেই, কোনো দূরত্ব থাকতে নেই, এইটা বোঝানোর জন্যই রাস উৎসবের জন্ম। এই রাস উৎসবের আকর্ষণ হলো রাসের নাচ। ভগবান শ্রীকৃষ্ণ আর রায় কিশোরী, এরা দুজন রাসচক্রের ঠিক মাঝখানে অবস্থান করেন। এনাদেরকে ঘিরে থাকে অষ্টসখী, আর তাদের ঘিরে থাকে আরো 64 সখী, আর তার বাইরে কোটি সখী। এই বৃত্তাকার ভাবে গঠিত হয় রাসচক্র। আর এর মাঝখানে যতজন গোপিনী ততজন কৃষ্ণ রূপে পরমেশ্বর ধরা দেন। এই রাসচক্র বড়ই অদ্ভুত। এবং যোগমায়া এই রাসচক্রের দাড়ি হিসাবে নিযুক্ত হন। রাসচক্রে এক কৃষ্ণ ভিন্ন সকলেই নারী। এই প্রসঙ্গে একখানা মজার গল্প রয়েছে, গোপেশ্বর মহাদেবের গল্প। বৃন্দাবনে রয়েছে গোপেশ্বর মহাদেবের মন্দির। তোমরা কি জানো বন্ধুরা সে গল্প? হয়তো জানতে পারো, আমি তাও সংক্ষিপ্ত আকারে তোমাদের বলে দিই। রাসে যখন গোবিন্দ সমস্ত গোপিনীদের নিয়ে নৃত্য করছেন, তখন মহাদেবেরও ইচ্ছা হলো গোবিন্দের সাথে এসে নৃত্য করবেন। হরিহর আত্মা কিনা। কিন্তু রাসচক্রের দাড়িত যোগমায়া কিছুতেই তিনি মহাদেবকে প্রবেশ করতে দিলেন না। তখন মহাদেব ধারণ করলেন গোপিনীর বেশ। সেই গোপিনীর বেশ দেখে যোগমায়া দ্বার ত্যাগ করলেন, আর মহাদেব প্রবেশ করলেন রাসচক্রে। গিয়ে তিনি গোবিন্দের সাথে শুরু করলেন তার নৃত্য। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই গোপিনীরা বুঝতে পেরে গেলেন যে ইনি যে কোনো গোপিনী নন, ইনি স্বয়ং মহাদেব। তখন রাসচক্র ভঙ্গ হলো,
গোবিন্দ অন্তর্ধান হলেন আর গোপিনীরা শুরু করলেন মহাদেবের আরাধনা। সেই থেকেই মহাদেব বৃন্দাবনে গোপেশ্বর মহাদেব রূপে অবস্থান করছেন। এমনকি প্রত্যেক দিন গোপিনীর বেশে মহাদেবের শৃঙ্গারও করা হয়। বুঝুন বন্ধুরা, কি অদ্ভুত কাণ্ড। মহাপ্রভুর পরবর্তী সময়ে অদ্বৈত প্রভুর হাত ধরে শান্তিপুরে শুরু হয় রাসযাত্রা। শ্রীধাম শান্তিপুরে প্রচুর বিগ্রহ বাড়ি রয়েছে। সেই বিগ্রহ বাড়িতে অপূর্ব অপূর্ব রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ রয়েছে। তাদেরকে কেন্দ্র করেই প্রথম শুরু হয়েছিল বঙ্গদেশের রাসযাত্রা। পরে ধীরে ধীরে তা নবদ্বীপেও প্রসার লাভ করে। আমাদের কলকাতাতেও বিভিন্ন পুরনো বিগ্রহ বাড়িগুলোতে রাসযাত্রার দিন রাধা গোবিন্দকে শৃঙ্গার করে যৎ সামান্য উপাচারে রাসের পুজো করা হয়। যাই হোক, নবদ্বীপের রাসের কথায় আসি। সেই রাসটা আবার শাক্ত রাস। যখন বৈষ্ণবীয় ভাবধারায় পুরো বঙ্গদেশ প্লাবিত হচ্ছে, তখন কৃষ্ণচন্দ্র ঠিক করলেন বৈষ্ণবীয় ভাবধারার পাশাপাশি শাক্ত রীতিও বজায় রাখতে হবে। তাই জন্য তিনি নবদ্বীপে শুরু করলেন শাক্ত রাস। আর এই শাক্ত রাসে সমস্ত শাক্ত দেবীদের পুজো একদিনে করা হয়। তাতে দুর্গা, কালী, অন্নপূর্ণা সমস্ত দেবীদেরই উপস্থিতি থাকে। এই শাক্ত রাস আর বৈষ্ণব রাসকে ঘিরে মোটামুটি বিশাল মতবিভেদ রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে, নবদ্বীপ আর শান্তিপুরের বাসিন্দাদের মধ্যে। কিন্তু আমাদের একটা জিনিস ভুললে চলবে না, এই দুটোই কিন্তু আমাদের হিন্দু ধর্মের উৎসব। তো তাই জন্য এই দুটোতেই সমানভাবে পার্টিসিপেট করা কিংবা এই দুটোকেই সমানভাবে নিজের কাছে গ্রহণ করার নেওয়াটাই হলো আনন্দের। দুজনের মধ্যে বিরোধ করে শুধুমাত্র তিক্ততাই বাড়বে। আমি সম্প্রতি দেখলাম অনেকেই রাসচক্র একখানা ক্ষুদ্র সংস্কার বানিয়ে নিয়েছে। আসলে যেরকম যতটা জায়গা তার উপরেই তো কেন্দ্র করে লোকে নিজেদের ঠাকুর দেবতা সাজায়। তাদের কাছে জায়গা আছে, তারা বানিয়েছে, বেশ ভালোই লেগেছে আমার দেখতে। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি পুজোর জোগাড় কমপ্লিট। আর পুজোর নৈবেদ্যতেও আমি খুব কম জিনিস রেখেছি। মিষ্টি রেখেছিলাম, আমার বউ ঠেকুয়া করে দিয়েছিল, সেই ঠেকুয়া দিয়ে দিয়েছিলাম ঠাকুরকে, আর বাতাসা। খুব যৎ সামান্য আয়োজনে আমি রাতের পুজোটা করেছিলাম, আর খুব যৎ সামান্য উপাচারেও। সে দৃশ্যই বন্ধুরা তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। গোবিন্দের আরতি দিয়ে এই ভিডিওটা শেষ করব। আর পুরো ঠাকুরঘর আমার কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। সত্যদিন সবাই আমার পাশে থাকো। খুব শিগগিরই কার্তিক পুজোর ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব। ততদিন অবধি আমার সাথে থেকো। জয় শ্রীকৃষ্ণ, জয় গোবিন্দ, জয় শ্রী রাধা বিনোদ শ্রী।